তেমন কিছু না। একটু রোমান্টিক হওয়ার ট্রাই করছিলাম। বইয়ের আবদার বলে কথা। অদ্ভুত রিয়াকশন দেখে আহনাফ শব্দ করে হেসে ফেলে। যাওয়ার পূর্বে মাথা হাত রেখে চুলগুলো একটু এলোমেলো করে দেয়। আজকে আকাশ ভীষণ সুন্দর। রোদের তেমন ঝাঁজ নেই। সত্যি বলতে রোদও মিষ্টি লাগছে। সবসময়ের মতো বিরক্তকর নয়। জানালার ধারে বসে রয়েছে। লামিয়া এবং নিহার এসেছে বিকেলের দিকে। বাড়িতে এসেই নিহার স্মিথকে নিয়ে বেরিয়ে পড়তে বাড়ির আশপাশটা দেখার জন্য। লামিয়া গিয়েছে ওয়াশরুমে। তখন আহনাফের কথাগুলো ভেবে চলছিল। মানুষটা কি তাকে ভালোবাসে? তার হাবভাব, কথাবার্তা কিংবা আচরণ, যেসবই কথা বলি না কেন সবকিছুই তো পজিটিভ দিকেই ইঙ্গিত করে। এত কি ভাবছিস? ওয়াশরুম থেকে বেরিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে লামিয়া চুলগুলো হাত দিয়ে ঠিক করে নিতে নিতেই অর্ষার কাছে ভাবনার বিষয়বস্তু জানতে চায়। লামিয়ার দিকে তাকিয়ে বলো, কিছু না। কি? কিছু না? অবশ্যই কিছু না কিছু ভাবছিস। আচ্ছা, আগে এটা বল, কাজ কি কিছু হয়েছে? কিসের কাজ? লামিয়া এবার বিছানায় পা তুলে বসে। একটু ভাব নিয়ে বলে, কাল রাতে আমি একটি চিঠি লিখেছিলাম। কি? কাকে? তোর হাজবেন্ডকে। ভাবিস না আবার আমি প্রেমপত্র লিখেছি, অভিযোগপত্র লিখেছি। তোর কথা মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। মানে হচ্ছে আমি তুই সেজে ভাইয়াকে একটা চিঠি লিখেছি। অর্ষা অবাক হয়ে জিজ্ঞেস করে, কি লিখেছিস? চিঠির কথাগুলো অর্ষাকে হাসতে হাসতে বলে লামিয়া। অর্ষা দীর্ঘশ্বাস নিয়ে বলে, ও আচ্ছা, এজন্যই সকালে তাহলে এমন আচরণ করেছে। লামিয়া উদ্গ্রীব হয়ে বলে, অর্ষাকে টেনে এনে বিছানায় বসা উৎসাহিত কণ্ঠে জানতে চায়, কি করেছে রে? তেমন কিছু না, রোমান্টিক হওয়ার চেষ্টা করেছে। সকালের ঘটনা শুনে লামিয়া মুখে হাত দিয়ে হাসে। হাসতে হাসতে অর্ষার গায়ে লুটে পড়ে যায়। প্ল্যানে তাহলে কাজ হচ্ছে। অর্ষা মৃদু হেসে বলে, তো কোথায় কোথায় ঘুরবি ঠিক করেছিস? আমি কিছু জানি না। প্লেস নিহাল ঠিক করেছে। ভাইয়া অফিস থেকে ছুটি নিয়েছে। না রে, এর আগে হুটহাট বেশ কয়েকদিন ছুটি নিয়েছে তো, তাই এখন আর ছুটি পাইনি। তোরা এক কাজ কর, তোরা দুজনে তোদের মতো করে ঘোরাফেরা কর। রাতে আমাদের এখানে চলে আসবি, একসাথে ডিনার করব। লামিয়া মনটা খারাপ হয়ে যায়। সে বিমর্ষ হয়ে বলে, ধুর। অর্ষা লামিয়াকে জড়িয়ে ধরে আহ্লাদি স্বরে বলে, ওলে, রাগ করে না। ঘোরাঘুরি করার সময় কি শেষ হয়ে গেছে? অন্য এক সময় সবাই একসাথে ঘুরবো। লামিয়া তাই মেনে নিল। আসলেই অর্ষা মিথ্যে বলছে। লামিয়াকে আহনাফের সাথে কথা বলে এই সিদ্ধান্ত নিয়েছে, যাতে করে নিহাল এবং লামিয়া তাদের হানিমুনটা সুইজারল্যান্ড ঠিক মতো করতে পারে। অর্ষা নিহালকে আলাদা করে সব বুঝিয়ে বলেছে। লামিয়া পাগলামিতে সায় না দিতে অনুরোধ করেছে। অপরদিকে বাংলাদেশ থেকে রেশমি জানিয়েছে পাত্রপক্ষ পছন্দ করে গেছে। তারা বিয়ের ব্যাপারে আগাতে চায়। রেশমি বুদ্ধি করে ছেলের সাথে কথা বলে সময় চেয়ে নিয়েছে। লামিয়া দেশে ফিরলে এরপর সবাই মিলে একটা গোল বৈঠক বসবে। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে একটা দিন শুধু আহনাফ, অর্ষা, লামিয়া এবং নিহাল চারজনে একসাথে ঘুরতে বের হয়েছে। একদিন রাতে ডিনার করতে বাইরে রেস্টুরেন্টে গিয়েছিল। বাকি সময়টা নিহাল এবং লামিয়াকে আলাদা কাটানোর জন্য দিয়েছে। লামিয়া অবশ্য প্রথম মানতে চায়নি। অনেক বুঝিয়ে সুঝিয়ে হবে না ওকে মানানো হয়েছে। ঘোরাফেরা, আড্ডা, একসাথে সময় কাটানো, সকল মুহূর্তগুলো সুন্দর ছিল। সুইজারল্যান্ড থেকে ফিরে যেতে একদম ইচ্ছে হচ্ছিল না, কিন্তু উপায় কি? বাকি চলে যাওয়ার দিন ঘনিয়ে এসেছে। ইচ্ছে পরও আর সময় করবে না। লামিয়া এবং নিহালের ফ্লাইটের দিন অর্ষার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তার মুখে মলিনতার দৃষ্টি আটকে যায় আহনাফের। দুজনে মিলে রেডি হচ্ছিল লামিয়া এবং নিহালকে পৌঁছে দেওয়ার জন্য। এখন থেকে ওদের হোটেলে যাবে, হোটেল থেকে পিক করে যাবে এয়ারপোর্ট। আহনাফ গলা খাকিয়ে দিয়ে অর্ষার দৃষ্টি আকর্ষণ করে বলে, কি হয়েছে? অর্ষা নির্লিপ্ত স্বরে বলে, কিছু না। মন খারাপ? না। আহনাফ অর্ষার কাছে এগিয়ে যায়। দু কাঁধে হাত রেখে মৃদু হেসে বলে, লামিয়া চলে যাবে বলে মন খারাপ হচ্ছে? অর্ষা মায়াভরা দৃষ্টিতে আহনাফের দিকে তাকায়। আহনাফ বলে, মন খারাপ করো না। তোমাদের আবার তো দেখা হবেই। এখন তাড়াতাড়ি রেডি হয়ে নাও, নয়তো ওদের দেরি হয়ে যাবে। অর্ষা ছোট করে বলো,
গুড গার্ল। দুজন একসাথে রেডি হয়ে হোটেলে যায়। সেখান থেকে নিহাল এবং লামিয়াকে পিক করে গাড়িতে ঘোরা এয়ারপোর্টের দিকে। লামিয়া এবং অর্ষা মন ভীষণ খারাপ। কিভাবে যে সময়গুলো এত দূরত্ব চলে গেল। লামিয়া অর্ষার কাঁধে মাথা রেখে বলে, তোকে খুব মিস করবো বোকারানি, খুব। অর্ষা কিছু বলো না, শুধু শক্ত করে লামিয়ার হাতটা ধরে এয়ারপোর্টে পৌঁছে দু বান্ধবী শেষবারের মতো সুইজারল্যান্ড আলিঙ্গনবদ্ধ হয়। এই মুহূর্তটিতে দুজনে আর নিজেদের কান্না আটকে রাখতে পারে না। চোখের পানি মুছতে মুছতে লামিয়া আহনাফকে বলে, খবরদার আমার বান্ধবীকে কষ্ট দেবেন না ভাইয়া, সবসময় আলগে রাখবেন। প্রত্যুত্তরে আহনাফ মৃদু হাসল। দুজনের উদ্দেশ্য বলল, সাবধানে যেও। বিদায় দেওয়ার ইচ্ছে না থাকলেও বান্ধবীকে বিদায় দিতে হলো। ওরা চলে যাওয়ার পর আহনাফ আর অর্ষা গাড়ির কাছে যাচ্ছিল। তখনই অর্ষার চোখে পানি ছিল। এটা দেখে আহনাফ বলল, বিয়ের দিনও তো মনে হয় এত কান্না করনি, বান্ধবীর জন্য এত দরদ। অর্ষা কিছুই বলল না, চুপচাপ গাড়িতে উঠে বসে রইল। দৃষ্টি রাখলো জানালার বাইরে। আহনাফ বুঝতে পারে অর্ষার মনটা বেশি খারাপ, তাই আর সে বেশি কিছু বলে না। বাড়িতে অর্ষাকে নামিয়ে দিয়ে সে অফিসে চলে যায়। মন ভালো হয়েছে কিনা জানার জন্য অফিসে গিয়ে বার দুয়েক ফোনও করে। অর্ষার প্রতিটা কথাই ছিল মনমরা। তাই সে বাড়িতে ফেরার পর অর্ষার জন্য ওর প্রিয় চকলেট নিয়ে আসে। চকলেট পেয়ে নিশ্চয় খুশি হবে। রাতে বাড়িতে ফেরার সময় চকলেটের প্যাকেটটা লুকিয়ে রাখে। কলিং বেল বাজানোর পর দরজা খুলে দেয় লিলিয়া। অর্ষা ড্রয়িং রুমে ছিল, স্মিথকে পড়াচ্ছিল। দুজনে চোখাচোখি হয়, তবে আজ আর অর্ষার চোখ হাসে না, রাগও প্রকাশ করে না, কেমন যেন নির্জীব। আহনাফ রুমে যাওয়ার পূর্বেই বলে গেল, একটু রুমে আসো তো। অর্ষা অর্ষার সঙ্গে সঙ্গে রুমে যায়। আহনাফ শার্টের হাতা বোতাম খুলতে খুলতে জিজ্ঞেস করে, কি হয়েছে, এত মন খারাপ কেন আজ? মন খারাপ না, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার মন খারাপ। আমায় বলো না কি হয়েছে। বান্ধবীর জন্য এত বিরহ? এমন কিছু নয়। তাহলে কেমন কিছু? বন্ধুদের সবাইকে মিস করছো? তা তো সবসময় করি। তাহলে বাংলাদেশে যেতে ইচ্ছে করছে? অর্ষা নিরুত্তর মাথা নত করে রেখেছে। আহনাফ কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে। গোপনে দীর্ঘশ্বাস নিয়ে বলো, আচ্ছা চোখ বন্ধ করো তো, একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। অর্ষা বিনা বাক্যে ব্যয় চোখ বন্ধ করলো। আহনাফ বলল, হাত পাতো। অর্ষা হাত মেলে ধরার পর আহনাফ চকলেটগুলো অর্ষার হাতে দিয়ে বলল, এবার চোখ খোলো। চোখ খুলে চকলেট দেখে আহনাফের দিকে তাকায় অর্ষা। স্মিথ হেসে বলে, থ্যাংক ইউ। চকলেট পেয়েও মন ভালো হয়নি? এখন তো মনে হচ্ছে তোমার মন সাংঘাতিক লেভেলের খারাপ। আচ্ছা, কি করলে মন ভালো হবে? রোমান্টিক হওয়ার ট্রাই করবো একটু। আপনি ফ্রেশ হয়ে নিন, আমি খাবার গরম করি। অর্ষা উত্তরে অপেক্ষা না করেই চলে যায়। অবাক হয় আহনাফ। দুষ্টুমি করলো তাও হাসল না, রাগ করলো না। হঠাৎ করে এত গভীরতা কেন? সে কি কোনো ভুল করে ফেলেছে? কই না তো। নামিয়ে আসার পর থেকেই তো অর্ষার সাথে সে স্বাভাবিক আচরণ করেছে। তাহলে হঠাৎ করে অর্ষা কেন এমন করছে? রাতের খাবার টেবিলে আহনাফ জেদ ধরে বলে, যতক্ষণ না বলবে মন খারাপ কেন, ততক্ষণ আমি কিচ্ছু খাবো না। অর্ষা বিরস মুখে বলল, কোথায় মন খারাপ দেখেছেন না আপনি? আমি ঠিকই আছি। তো তাহলে এমন মনমরা দেখাচ্ছে কেন তোমার? আমি কিছু করেছি? কোনো ভুল করলে থাকলে সেটা আমায় বলো। আপনি কিছুই করেননি। আমারই ভালো লাগছে না। সব সময় সবার মুড একরকম থাকে না। প্লিজ এটা নিয়ে আর কোনো জোর জবরদস্তি করবেন না। খেয়ে নিন। আহনাফের কাছে এসব কথার পিঠে বলার মতো আর কোনো কথা নেই। তাই সে প্রসঙ্গ পাল্টে বলো, ঠিক আছে, তুমিও খেতে বসো। অর্ষা খেতে তো বসলো ঠিকই, তবে তেমন কিছুই খেতে পারল না। মন মেজাজ ভালো নেই বলে আহনাফ আর কিছু জিজ্ঞেস করেনি। খেয়ে দিয়ে সে রুমে চলে গেছে। রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে সে ল্যাপটপ নিয়ে বসে। মিনিট 20 পার হওয়ার পর অর্ষা রুমে আসেনি। এবার তার কেন জানি মনে হচ্ছে হয়তো তারই কোনো ভুলের জন্য অর্ষা এমন আচরণ করছে। অর্ষাকে ডাকার জন্য রুম থেকে বের হয়ে থেকে অর্ষা ড্রয়িং রুমের ফ্লোরে দুহাঁটু ভাঁজ করে বসে আছে। সে একা নয়, পাশে স্মিথ রয়েছে।
আর একটু দূরত্বর সামনে রয়েছে ক্যাথিন এবং অ্যানিয়ন। ওরা একটু পরপরই অর্ষাকে দেখছে আর একটু করে খাচ্ছে। আহনাপও নিঃশব্দে অর্ষার পাশে এসে বসে, গভীর দৃষ্টিতে তাকিয়ে থেকে জিজ্ঞেস করে, খুব বেশি মন খারাপ তাই না? অর্ষা ঘাড় ঘুরে আহনাপের দিকে তাকিয়ে থাকে কয়েক সেকেন্ড, এরপর শীতল কণ্ঠে বলে, ক্যাথি আর অ্যানিকে একটু ধরতে শেখাবেন? অর্ষার এই কথাটি আহনাবকে বিস্মিত করে তোলে। যে অর্ষায় কিনা বিড়ালের নাম শুনলেই 10 দূরে থাকে, সেই অর্ষায় যেতে বিড়াল ধরতে চাচ্ছে, এটা কি অবিশ্বাস্য কথা নয়? কি হলো? অর্ষার ডাকে ভাবনায় প্রহর শেষ হয়। আহনাব অর্ষার হাত ধরে ক্যাথির মাথায় কাছে নিয়ে যাবে, তখন অর্ষা ভয়ে চোখ বন্ধ করে হাত সরিয়ে নেয়। একটু সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে বলে, এবার নিও। আহনাব আস্তে করে হাতটা ক্যাথির মাথায় রাখে, এরপর আস্তে আস্তে বুলিয়ে দেয়। চোখ মেলে তাকায় অর্ষা, একটু একটু করে তার ভয় কাটছে। দুহাত দিয়ে ক্যাথি এবং অ্যানির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আহনাব। কিছুক্ষণ পর আহনাবের সাহায্যে ছাড়াই সে বিড়াল দুটোকে আদর করে দেয়। ক্যাথি এবং অ্যানি বোধ হয় আজকে অর্ষা থেকে অবিশ্বাস্য এবং সেরা আদর পেয়েছে। আহনাব মুচকি হেসে অর্ষার দিকে তাকায়। আজ তোমার কেন এমন পরিবর্তন বলতে পারো আশা? অর্ষা কিছুক্ষণ নিস্তব্ধ থাকে, বিড়াল দুটোর মাথায় হাত বুলায়, মৌনতা কাটিয়ে বলে, আর মাত্র 3 দিন পর আমি লামিয়ার মতো সুইজারল্যান্ড থেকে চলে যাব। আহনাব অবাক হয়, জানতে চায় মানে? মানে আমার ভিসার মেয়াদ শেষ, ট্যুরিস্ট ভিসা এসেছিলাম, চলে যেতে হবে এবার আমাকে। নিষ্পলক দৃষ্টিতে আহনাব তাকিয়ে রয়েছে অর্ষার দিকে। অর্ষার দৃষ্টি নত, চোখ ছলছল করছে, বুকের ভিতর চাপা কষ্ট। সে তখনও ক্যাথি এবং অ্যানির মাথায় হাত বুলাচ্ছে। কিছুক্ষণ মৌন থেকে আহনাব বলল, ও। অর্ষা না তাকিয়ে বলল, আপনার মনে ছিল না, খেয়াল ছিল না? আচ্ছা, তোমার কি এজন্য মন খারাপ? অর্ষা মৃদু হেসে বলে, কই না তো, আমি ঠিক আছি। অর্ষার কথা না বাড়িয়ে স্মিথকে বলল, বিড়াল দুটোকে যেন ঘরে নিয়ে যায়। এরপর সে আহনাবের ঘুমাতে যেতে বলে। দুজন দুদিকে ঘুরে শুয়ে রয়েছে। আহনাব ঘুমিয়ে পড়েছে হয়তো। অর্ষার চোখে ঘুম নেই, সে কাঁদছে নীরবে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, যাতে করে আহনাব টের না পায়। সকাল আসার ঘুম ভাঙার আগে আহনাব অফিসে চলে যায়। সকালে ডাকেনি। সকাল 11টার দিকে অর্ষা ঘুম থেকে ওঠে, চোখ মুখ ফুলে গেছে। সে ফ্রেশ হয়ে নেয়। পেটে ক্ষুধা আছে, কিন্তু খাওয়ার ইচ্ছে নেই। খাবারের সামনে নিয়ে সে নীরবে বসে রয়েছে। মানতে ভীষণ কষ্ট হচ্ছে যে খুব অল্প সময় সে আহনাবের সাথে রয়েছে, তারপরও তাকে চলে যেতে হবে অনেক দূরে, যেখান থেকে চাইলে হুট করে চলে আসা যায় না। আহনাবকে একবার ছুঁয়ে দেখা যাবে না। কি অদ্ভুত এক কষ্টের সীমানায় তাকে পাড়ি জমাতে হবে। বর্ষার ফোনটি তখন বেজে ওঠে। সে খাবার রেখে রুমে যায়। আহনাব কল করেছে। ফোন রিসিভ করে বলে, হ্যালো। ঘুম থেকে উঠেছো? হুম। রেডি হয়ে নাও। কেন? ঘুরতে যাব। বর্ষা না বলল না। যেটুকু সময় আহনাবের সাথে সে কাটিয়ে যেতে পারে, ততটুকুই সে স্মৃতি হিসাবে সাথে করে নিয়ে যেতে পারবে। ফোন রেখে সে হালকা বেগুনি রঙের একটা জামদানি শাড়ি পরে, মুখে হালকা মেকআপ আর হাতে ম্যাচিং করে চুড়ি পরে রেডি হতে হতে অহনাপও বাসায় পৌঁছে যায়। আহনাবকে দেখলেই অর্ষার বুকটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে, কষ্ট হয় খুব। একটু ইচ্ছে করে না মানুষটাকে ছেড়ে যেতে। হয়ে গেছে তোমার? আহনাবের প্রশ্নে মাথা ঝুলিয়ে সায় দিল অর্ষা। দুজনে একত্রে বাড়ি থেকে বের হয়। গাড়িতে করে অর্ষা জিজ্ঞেস করে, আজকে অফিসে যাননি? গিয়েছিলাম, ছুটি নিয়ে এসেছি। কেন? তোমার জন্য। চলেই তো যাবে, তাই ভাবলাম এই সময়টুকু তোমার সাথে থাকি। সুইজারল্যান্ডের কোথাও ঘুরতে যেতে চাও? অর্ষা চেষ্টাভাবে হেসে বলল, না। আহনাব এরপরও অনেক কথা বলে বা বলার চেষ্টা করলেও অর্ষা তেমন কোনো রেসপন্স করেনি। প্রথমে দুজনে একটা রেস্টুরেন্টে যায়। সেখানে হেলেন সহ আরো কিছু বন্ধুরা আসে আহনাবের। অর্ষা বাংলাদেশে ফিরে যাবে শুনে হেলেন খুব আপসেট হয়। বিষণ্ণ মন নিয়ে বলে, তোমায় মিস করবো অর্ষা। অর্ষা স্মিত হাসে। সে এই কথাটি অন্য কারো মুখ থেকে শুনতে চেয়েছিল। বন্ধুদের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে দুজনে জেনেভা শহরে যায় ফুপির বাসায়। আজ রাতটা সেখানেই থাকবে। হুট করে ওই বাড়িতে যাওয়া সকলে বেশ অবাক হয়।
ফুপি মেকি রাগ দেখিয়ে আহনাবকে বলে, তোর যে আসবি আগে বলিসনি কেন? আহনাব দুষ্টুমি করে বলল, তাহলে কি বাড়িতে তালা ঝুলিয়ে অন্য কোথায় চলে যেতে? ফুপি আহনাবের পিঠে চাপড় দিয়ে বলো, শুধু ফাজলামি। আগে বলে রাখলে ভালো মন্দ রান্না করে রাখতাম। তো এখন রান্না করো, সমস্যা কোথায়? কতদিন থাকবি তোরা? না, সকালেই চলে যাব। হঠাৎ করে আসলাম দেখা করতে, কারণ অর্ষা চলে যাবে। চলে যাবে মানে? কোথায়? বিস্মিত কণ্ঠে জানতে চাইলেন ফুপি। উত্তরে অর্ষা বলল, বাংলাদেশে ফিরে যাব ফুপি। ভিসার মেয়াদ শেষ। তাহলে আবার কবে আসবে? প্রশ্ন শুনে অর্ষা আহনাফের দিকে তাকায়। আহনাফ কিছু বলল না। অর্ষা ব্যথিত মুখটি লক্ষ্য করে ফুপি এই বিষয়ে আর কোনো কথা না বলে বললেন, তোমরা বসো, আমি কিছু বানিয়ে আনছি। আহনাফ পিছু হেঁটে জিজ্ঞেস করলো, নিহিতা নেহা কোথায়? ক্লাসে, চলে আসবে একটু পর। আহনাফ টিভি ছেড়ে দেয় দেখার জন্য। অর্ষা চুপচাপ টিভির দিকে তাকিয়ে রয়েছে। তুমি হঠাৎ করে এমন চুপচাপ হয়ে গেলে কেন? অর্ষা আহনাফের দিকে তাকিয়ে বলল, কোথায়? তোমার পরিবর্তন কি তুমি দেখছো না? অবশ্যই এখন তোমাকে অনেক বেশি ইনোসেন্ট মনে হচ্ছে। অর্ষার কিছু বলল না। আহনাফ বলল, এভাবে মন খারাপ করে থাকার মানে কি? মন খারাপ না, একটুখানি থেমে জিজ্ঞেস করলো, আচ্ছা আমি চলে গেলে আমায় মিস করবেন না? আহনাফ কয়েক সেকেন্ড চুপ করে তাকিয়ে থেকে বলল, করব। ফুপি তখন খাবার নিয়ে আসে, পাশে বসে যাওয়ার প্রসঙ্গে কথাবার্তা বলে, তবে ফিরে আসার বিষয়ে ওদেরকে কোনো প্রশ্ন করে না। এই সব বিষয়ে না হয় ভাই এবং ভাবির সাথে ফোনে আলোচনা করা যাবে। বিশ্রাম করার জন্য আহনাব আর অর্ষা যখন রুমে আসে, তখন কিছুটা সময় অর্ষা চুপচাপভাবে থাকে। তার এখানে ভালো লাগছে না। সে বারান্দায় কিছুক্ষণ পায়চারি করে রুমে ফিরে আসে। আহনাব উপুর হয়ে শুয়ে আছে। দ্বিধা কাটিয়ে অর্ষা ডাকলো, শুনুন। আহনাব মাথা তুলে বলল, বলো। চলেন বাড়ি ফিরে যাই। আহনাব এবার উঠে বসে, ভুরু কিঞ্চিত বাঁকা করে জিজ্ঞেস করে, কেন? ভালো লাগছে না এখানে? কাল সকালে তো বাড়ি ফিরে যাব। আমার একটু ভালো লাগছে না, মন টিকছে না। আহনাব কিছুক্ষণ চুপ করে থেকে কি যেন ভাবলো, তারপর বলল, ঠিক আছে চলো। এখনই যাওয়ার কথা শুনে ফুপি ভীষণ রেগে গেল। কিছুতেই এখন ওদেরকে যেতে দেবে না। আহনাব বুঝিয়ে সুঝিয়ে বলল, অনেক গোছগাছ বাকি আছে, তাই না গেল নয়। প্রথম দফায় ফুপি একদম রাজি না হলেও পরবর্তীতে রাজি হয়ে যান। নিহিত এবং নেহার সাথে দেখা না করেই ওরা বাড়ি থেকে বেরিয়ে পড়ে। কোনো কিছুতেই অর্ষার অস্থিরতা কমছে না। রাতে গ্রুপে কলে জয়েন হয় অর্ষা। সে বাংলাদেশে ফিরে আসবে বলে সবাই ভীষণ খুশি। আশিক বারবার করে মনে করিয়ে দেয়, লামিয়া কিন্তু আমার জন্য কম্বল আনেনি, অ্যাটলিস্ট তুই ভুলে যাস না। রেশমি বলে, তুই চলে আসবি? ভালোই হবে, সবাই মিলে আবার একসাথে হব। আমরা যাব, সাথে বিয়ের কথা চলছে। সবাই মিলে যাব তার সাথে দেখা করতে। আমার জন্য কিন্তু চকলেট আনবি মনে করে। বলো দিদা। অর্ষা সবার কথা শোনে, বন্ধুদের কথা ভেবে তারও খুশি লাগে। তবে যখনই আহনাফের কথা মনে পড়ে, তখনই মন বিষাদে ছেয়ে যায়। জুই জিজ্ঞেস করে, ভাইয়ার সাথে আসবে না? অর্ষা ছোট করে বলে, জানি না। তখন আহিল বলে, মনে হয় আসবে না, আসলে তো আমাদের জানাতো। সব সময়ের মতো আজও বন্ধুদের আড্ডাতে খুব একটা মনোযোগ দিল না অর্ষা। তবে বাকিরা বিভিন্ন রকম প্ল্যানিং করছে অর্ষা দেশে আসলে কোথায় কোথায় ঘুরবে, কত আড্ডা দেবে, ইত্যাদি ইত্যাদি। 3 দিনের মধ্যে একদিন কেটে গেছে, বাকি দুদিনে সব গোছগাছ শেষ। আহনাফের তেমন কোনো ভাব পরিলক্ষিত হয়নি অর্ষার কাছে। সে কি খুব খুশি হবে চলে যাওয়া? অর্ষা কত না বলা কথা ছিল, কত কিছু বলতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু বলা হয়ে ওঠেনি। এতগুলো মাসও যা বলা হয়নি, একদিনে ব্যবধানে সেসব কথা বলবে বা কিভাবে? সব কথা কি মুখে বলা আবশ্যক? চোখে কি ভাষা নেই? নাকি মানুষটি চোখের ভাষা পড়ার ক্ষমতা নেই? হয়তো নেই। একজন মানুষ কি করে বা অন্য মানুষের মনের খবর জানবে? এটা তো কখনই সম্ভব নয়। সেই দিক থেকে বিবেচনা করতে গেলে আহনাফ তার স্থানে সঠিক। ফ্লাইটের আগের দিন আহনাফ অর্ষার জন্য অনেক কিছু এনেছে। অবাক করার বিষয় হচ্ছে, সে সত্যি সত্যি আশিকের জন্য একটা কম্বল কিনে দিয়েছে। অর্ষা তখন হেসে ফেলে। আহনাফ বলে, থ্যাংক গড, অবশেষে তোমার হাসি তো দেখতে পারলাম। আমার হাসি না দেখলেই বা কি, আপনি তো খুশি।
আমার খুশি হওয়া কি হলো এখানে? আমি আর আপনার সাথে থাকবো না। এতে তো আপনি খুশি হওয়ারই কথা। আপনি তো এটাই চেয়েছিলেন। আহনাফ চুপ হয়ে যায়। অর্ষা বলে, যাই হোক, সে কয়টা মাস এখানে ছিলাম আপনাকে হয়তো খুব জ্বালিয়েছি, কষ্ট দিয়েছি। এজন্য সরি, মাফ করে দিয়েন। এসব ফর্মালিটি কেন দেখাচ্ছ? আমাদের মধ্যে থাকা সম্পর্কটাও তো ফর্মালিটির মধ্যেই পড়ে, তাই না? একটা সুযোগ কি আপনি দিয়েছিলেন সম্পর্কটিকে? একটাবারও কি দিয়েছিলেন স্ত্রীর অধিকার? মন থেকে কি আপনি আমায় মেনে নিতে পেরেছেন? জানি সবগুলো প্রশ্নের উত্তর নেগেটিভ। তাহলে কি সম্পর্কটা ফর্মালিটির মধ্যে সীমাবদ্ধ নয়? তুমি নিজ থেকেও কখনো আমায় এসব বলনি। আমার বলে দিতে হবে? আমি কেন আপনাকে ফোর্স করতে যাব? যাই হোক, রাতে ফ্লাইট তো চলেই যাচ্ছি। অতীত টেনে এনে অযথা এতটুকু সময় ঝগড়া করার কোনো মানে হয় না। তুমি রেগে আছো নাকি এখন? তোমার মন খারাপ? কোনোটাই না। অর্ষা অপেক্ষা করে না কোনো রকম কথা বলার জন্য। শ্বশুর শাশুড়ির সাথে তার কথা হয়েছে। তারা বলেছে আগে অর্ষা দেশে ফিরুক, পরে কিছু একটা করা যাবে। অর্ষার কোনো কিছুতেই আগ্রহ নেই তার। সে বুঝে গেছে তার প্রতি আহনাফের এখনো যা আছে তা শুধু দয়া, সফট কর্নার আর সিম্প্যাথি। ভালোবাসার নেই নিশ্চয়ই। অর্ষা রেডি হয়ে বসে থাকে। প্রচন্ড কান্না পেলেও সে কাঁদে না। লিলিয়া পরম মমতার মাথায় হাত বুলিয়ে দেয়। স্মিথ জড়িয়ে ধরে পাশে বসে থাকে। মন খারাপ করে বলে, তুমি জলদি ফিরে এসো আবার। আমি অপেক্ষায় থাকবো তোমার জন্য। অর্ষা প্রত্যুত্তর না করে স্মিথের কপালে চুমু খায়। আহনাফ রেডি হয়ে আসলে সন্ধ্যা একটু আগ দিয়ে ওরা বাড়ি থেকে বের হয়। যাওয়ার পূর্বে বুকটা হাহাকার করে ওঠে। ক্যাথি এবং অ্যানি কেমন কাতর চোখে তাকিয়ে থাকে। স্মিথের সাহায্যে অর্ষা বিড়াল দুটোকে কোলে তুলে নেয়। হাত পা কাঁপছে তার ভয়, তবুও সে কোলে নিয়েছে। কান্নারা গলায় দলা পাকিয়ে আছে। সে বিড়াল দুটোকে মাথায় হাত বুলিয়ে বলে, তোমাদের অনেক মিস করব। তোরা আমায় ভুলে যাবি নিশ্চয়। নিরীহ প্রাণী দুটো চুপ করে থাকে, কোনো সাড়া শব্দ নেই। ওদের বুঝি আজ মন খারাপ। যাওয়ার পূর্বে অর্ষা হানির সাথেও দেখা করে যায়। সবাই তার ফিরে আসার অপেক্ষায় থাকবে জানিয়েছে। গাড়িতে বসে আহনাফ অবশ্যই ফিরে আসার অপেক্ষা করবে এই কথা বলেনি। সে বলেছে, আমি বাংলাদেশে খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করব। অর্ষা কিছুই বলল না। এয়ারপোর্টে পৌঁছে থম মেরে বসে আছে। দুজন চুপচাপ পাশাপাশি বসে রয়েছে। কত না বলা কথা বলার ছিল, তবে ইচ্ছে নেই। আর কিছু বলেই বা কি হবে? অ্যানাউন্সমেন্ট শুনে অর্ষা উঠে দাঁড়ায়। লাগেজ হাতে নিয়ে মলিন কণ্ঠে বলে, আসছি, ভালো থাকবেন। আহনাফও উঠে দাঁড়িয়েছে। ইমিগ্রেশন পার হলেই মেয়েটা ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। কত দূরত্ব তৈরি হবে মাঝখানে? আসছি বলে অর্ষা দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে এটা সে জানে না। হয়তো প্রতীক্ষিত কোনো কথা শোনার জন্য। আহনাফ কিছু বলল না, শুধু অর্ষাকে বিস্মিত করে দিল। শক্ত করে জড়িয়ে ধরে সে অর্ষাকে। এতক্ষণ ধরে আটকে রাখা কান্না আর চেপে রাখতে পারল না অর্ষা। মোমো যেমন আগুনের তাপে গলে যায়, সেও তেমন আহনাফের স্পর্শ এসে গলে গিয়েছে। ফুঁপিয়ে কেঁদে ওঠে সে। লাগেজ ছেড়ে আহনাফকে সেও শক্ত করে জড়িয়ে ধরে। বাংলাদেশের এয়ারপোর্টে পৌঁছে অর্ষা জহির চৌধুরী এবং আহিলকে দেখতে পায়। বাবার সিনে ছায়া অর্ষাকে তিনি জড়িয়ে ধরেন। মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করেন, আসতে কোনো সমস্যা হয়নি তোর মা? মা ডাক শুনে সকল ক্লান্ত বোধ দূর হয়ে যায় অর্ষার। মৃদু হেসে বলল, না বাবা। আহিল অর্ষার হাত থেকে লাগেজ নিয়ে জিজ্ঞেস করলো, ভালো আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তুই? আলহামদুলিল্লাহ। বাইরে গিয়ে তিনজনের গাড়িতে উঠে বসে। অর্ষা আর জহির চৌধুরী পিছনের সিটে বসেছেন। গাড়ি ড্রাইভ করছেন আহিল। বুকের ভেতর অসহ্য রকম যন্ত্রণা হচ্ছে অর্ষা। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। আহনাফকে ছেড়ে এসে সে ভালো নেই। কতটা কষ্ট তার হচ্ছে সেটা সে কাউকে বোঝাতে পারছে না। গাড়ির সিটে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে। আহনাফের জড়িয়ে ধরার দৃশ্যটি চোখের সামনে ভেসে ওঠে। ভালোবাসা, ভরসা নাকি সিম্প্যাথি? কি ছিল ওই জড়িয়ে ধরা? অর্ষা সেটা জানে না। তবে হ্যাঁ, সে ভালোবাসা খুঁজে নিয়েছিল। মাথা অন্যদিকে ঘুরিয়ে সে চোখে পানি ঢুকে লুকিয়ে মুছে ফেলে।
বাড়িতে পৌঁছানো মাত্র আমিনা বেগম শক্ত করে জড়িয়ে ধরেন। অর্ষার মনে হচ্ছে সে শ্বশুর বাড়িতে না বরঞ্চ নিজের বাবার বাড়িতে এসেছেন। এত আদর আহ্লাদ শ্বশুর বাড়িতে পাওয়া মানে সে মেয়ে সত্যি ভাগ্যবতী। রেনু রান্নাঘরে গিয়ে দ্রুত শরবত বানিয়ে আনে। শরবত খেয়ে ফ্রেশ হয়ে চলে যায় অর্ষা। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে আমিনা বেগম ভাতের প্লেট নিয়ে বসে আছেন। অর্ষাকে দেখে তিনি বললেন, এসো, বসো এখানে। অর্ষা ক্লান্ত স্বরে বলল, খাবো না মা, ভালো লাগছে না, এসব কিছু শুনছি না, বসো এসে। অগত্যা অর্ষাকে বসতে হলো। তিনি জোর করে অর্ষাকে খাইয়ে দিয়ে একটু ঘুমাতে বললেন। অর্ষার কোনো কিছুই ভালো লাগছে না, ঘুমও আসছে না। আহনাব একটা ফোনও করলো না। এত তাড়াতাড়ি ভুলে গেল সে। বিছানায় শুয়ে শুয়ে এসব ভাবতে ভাবতেই সে ঘুমিয়ে পড়ে। আমেনা বেগম গম্ভীর হয়ে ফোনের স্ক্রিন দিকে তাকিয়ে রয়েছে। আহনাব জিজ্ঞেস করে, তুমি আমার উপর কেন রেগে আছো? অর্ষাকে একা কেন পাঠালি? তুই সাথে এলি না কেন? অফিস থেকে ছুটি নেই এখন, কিছুদিন পর তো রোজাই, একেবারে ঈদের সময় আসবো। তোর আশা লাগবে না, তুই একা সুইজারল্যান্ডে থাক। তুমি শুধু শুধু রাগ করছো। আমি তো শুধু শুধুই রাগ করি সব সময়। তুই যে আসলে কেমন, আমি মা হয়ে মনে হয় তোকে ঠিক মতো বুঝতে পারলাম না। আচ্ছা বাদ দাও, অর্ষা পৌঁছেতে কোনো অসুবিধা হয়নি তো? আমাকে কেন এসব জিজ্ঞেস করছিস? অর্ষাকে ফোন করে তো এসব খোঁজ নেওয়া উচিত ছিল না? আহনাব ইতস্তত করে বলল, একজনের থেকে শুনলেই তো হলো। না, হলো না। আমি তো আর ওর সাথে আসিনি। ও কোনো অসুবিধা হয়েছে কিনা সেটা ওই বলতে পারবে। আচ্ছা, আমি পরে ওর সাথে কথা বলে নিব। কি করছো এখন? ঘুমাতে তো বলেইলাম, ঘুমাচ্ছে হয়তো। ঠিক আছে, ওর খেয়াল রেখো। রাখছি এখন। শোন, বলো, তুইও নিজের খেয়াল রাখিস। আহনাফ স্মিত হেসে বলো, রাখবো। ফোন রেখে দীর্ঘশ্বাস নেয় আহনাফ। কেমন যেন শূন্য শূন্য লাগছে। খুব একা ফিল হচ্ছে নিজেকে। অর্ষার বোকাশোকা কথাবার্তা, ভয় লজ্জা হাসি, এইসব খুব মিস করছে অজান্তে। মায়ায় পড়ে গেছে হয়তো। মায়া শব্দটি ভয়ানক হয়। প্রবলভাবে একবার মায়ায় জড়িয়ে পড়লেই সে মায়া কাটিয়ে ওঠা ও দুষ্কর। গ্যাঞ্জামবাটির পরের দিন সকালে এসে আহিলের বাড়িতে উপস্থিত হলো। অর্ষা তখনও ঘুমে। সারা রাত আহনাফের একটা ট্যাক্স কলের জন্য অপেক্ষা করে রাত পার করেছে। রাত জাগাটাও সার্থক হতো যদি আহনাবের থেকে একটা ট্যাক্স হলো পেত। ভুলে গেছে মানুষটা তাকে এত দূরত। দরজার জোরে জোরে করাঘাতে শব্দ আসার কাজ ঘুমটি ভেঙে যায়। এত জোরে জোরে করাঘাত হচ্ছে, মনে হচ্ছে দরজার উপর দিয়ে সুনামি বয়ে যাচ্ছে। সে হেলতে দুলতে এগিয়ে গিয়ে দরজা খুলে দেয়। গ্যাঞ্জাম পার্টি সকলে হুড়মুড় করে ভিতরে প্রবেশ করে। রেশমি গিয়ে বিছানায় শোয়। জুই আর লামিয়া বিছানায় এসে সাইডে বসে। আশিকার দিদার গেল আহিলের ঘুম ভাঙাতে। লামিয়া কোলে ওপর বালিশ রেখে বলো, তুইও যে বাংলাদেশে এসে পড়বি, আমায় আগে বলিসনি কেন? আগে বললে কি হতো? এভাবে কথা বলছিস কেন? কি হয়েছে? কিছু না, তোরা বস, আমি ফ্রেশ হয়ে আসছি। অর্ষা ফ্রেশ হয়ে আসতে আসতে আশিক আর দিদার রুমে চলে এসেছে। রেনু এসে নাস্তা দিয়ে গেছে। সবাই কাড়াকাড়ি করে খাওয়ার ব্যস্ত ছিল। রেশমি অর্ষাকে দেখে বলল, এদিকে আয়, আমাদের সাথে খা। তোরাই খা, আমি পরে খাবো। হয়েছেটা কি? মন খারাপ কেন? খেতে খেতে জিজ্ঞেস করলো জুই। অর্ষা চেয়ার টেনে বসলো। মুখ গোমরা করে বলল, তোরা সবাই খুব স্বার্থপর জানিস। বাংলাদেশে আসার পর উনি একটা খবরও নিল না, কোনো মেসেজ কিংবা কলও করেনি। আর তোরাও ঠিক সেরকম। আমি এসেছি গতকাল, আর তোরা এলি আজকে। এজন্যই আমরা সরি বেবি। জুইয়ের সাথে সবাই বলল, হ্যাঁ, সরি, সরি। আহিল ফ্রেশ হয়ে এসে ওদের সাথে যোগ দেয়। লামিয়া ক্ষিপ্ত কণ্ঠে আহিলের উদ্দেশ্য করবে, তোর ভাই এত কঞ্জুস আর স্বার্থপর কেন রে বেটা বদ? ওয়ে, মুখ সামলে কথা বল। আমার ভাইয়া তোর কি ক্ষতি করেছে? আমার ক্ষতি করতে যাবে কেন? তোর ভাই একটা অকর্মার ঢেকি, আনরোমান্টিক বস্তা। বউয়ের প্রতি দায়িত্ব কত পালন করতে পারে না। অসব বিরক্ত হয়ে যশোচক শব্দ করে বলল, বাদ দে তো এসব টপিক। হ্যাঁ ভাই, কাজের কথায় আসি এবার। দেখ অর্ষা, লামিয়া খাটাস মহিলাকে
এতবার বলার পরও আমার যেন কম্বল আড়েনি। তুই নিশ্চয় ওর মতো করিসনি। বুনু বল, আমার জন্য কম্বল এনেছিস তো? বলল আশিক। অর্ষা হেসে বলল, এনেছি, উনি কিনে দিয়েছে। কে? ভাইয়া? ওয়াও, দুলাভাই দি গ্রেট। লামিয়া বাচ্চা অযথা ভাইয়ার নামে এতগুলো কথা বললি। লামিয়া ধমক দিয়ে বলল, তুই তো তোর মুখটা অফ কর, ঘুষখোর কোথাকার। আশিক ভেঙচি কাটলো। লামিয়াকে অর্ষাকে বলল, কোথায় রেখেছিস? আরে দিচ্ছি, এত অস্থির হচ্ছিস কেন? এরপর অর্ষা রেশমিকে জিজ্ঞেস করলো, তোর বিয়ের কথাবার্তা কত দূর এগোলো? ছাই এগোবে, বিয়ে ক্যান্সেল। সে কি? কেন? ছেলে আরেক মেয়ের সাথে চক্কর চলে। গত পরশু ছেলে এক গার্লফ্রেন্ড আমার ফেসবুকে মেসেজ করছিল। ওদের মেসেজ স্ক্রিনশট কাপল ছবি দেখলাম। বলিস কি? তোর আইডি চিনল কিভাবে? তা জানি না, হয়তো খোঁজ নিয়েছে। পরে তুই কি বললি? কি করবো আর? আম্মুকে দেখালাম সব। আম্মু আপুকে বলল। এরপর ছেলে বাবা মাকে আর ওই যে পাশের বাড়ি ঘটক আন্টি, তাকে সব জানিয়েছে। তারপর বিয়ের কথাবার্তা সেখানে স্থগিত। আশিক খিলখিল করে হেসে বলল, তোর কপালে বিয়ে নেই রে রেশমি, তুই সিঙ্গেলই মরবি, মিলিয়ে নিস। তোর ফাউল কথা শুনলে মেজাজ গরম হয়ে যায় আমার। আচ্ছা আচ্ছা, আপাতত বাদ দে সব। কোথাও যাবি ঘুরতে? জানতে চাইলো আহিল। লামিয়া বলল, অবশ্যই, চল কোনো রেস্টুরেন্টে যাই আগে। ঠিক আছে, উঠ সবাই। সবাই রেডি হয়ে এসেছিল, শুধু আহিল আর অর্ষা রেডি হতে যতটুকু সময় লাগে। আগে সবাই মিলে অর্ষাদের বাড়িতে যায়। কুসুম অর্ষাকে দেখে বেশ অবাক হয়। হয়তো জানতো না অর্ষা দেশে আসার বিষয়। তিয়াসকে বড্ড অভিমানী হয়ে গেছে। অর্ষাকে জড়িয়ে ধরে সে কি কান্না! শেষমেশ অর্ষা তিয়াসকে ও সাথে করে ঘুরতে নিয়ে রেস্টুরেন্টের বাইরে আহিলের সকালের সাথে দেখা হয়ে যায়। অনেকদিন বাদে সকালকে দেখে একটু অবাকই হয় আহিল। আহিল বাদে সবাই রেস্টুরেন্টে প্রবেশ করে। তিয়াস বায়না ধরেছে সে চিপস খাবে, তাই ওকে নিয়ে পাশের দোকানে যাচ্ছিল আহিল। তখনই সকালের সাথে তার দেখা হয়ে যায়। সকাল অবশ্য বিষয়টি পাত্তা দিল না। দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে অন্য পাশে চলে গেল। ব্যাগ থেকে ফোন বের করে ভাইকে ফোন করে বলে, ভাইয়া একটু রেস্টুরেন্টে যাবি না? তুই বের হ। কথা শেষ করে উত্তরে জন অপেক্ষা করেনি, সে ফোন রেখে দিয়েছে। মাহিতের মেজাজ তুরঙ্গে উঠে গেছে। ঘাট তারা এক পিস বোন তার কপালে জুটে গেছে। কখন কি মন চায় না সকাল নিজেই জানে না, কাউকে জানতে দেয় না। মেজাজ খারাপ করে রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় সিঁড়িতে এক মেয়ের হাতের সাথে নিজের হাতের বেশ জোরে ধাক্কা লেগে যায়। দুজনে একত্রে বলে উঠে, সরি। মাহিত ফের বলল, সরি, খেয়াল করিনি। রেশমি মৃদু হেসে বলল, ইটস ওকে। মাহি চলে যাওয়ার পরও রেশমি পিছু ফিরে কিছুক্ষণ তাকিয়ে থাকে। লামিয়া কোনো দিয়ে গুঁতো দিয়ে বলল, তা তাকিয়ে থাকতে হবে না, ভেতরে চ। রেশমি ব্যথায় কুকিয়ে উঠে বলল, ধুর, এমন করিস কেন? হাবলার মতো তাকিয়ে আছিস কেন? ছেলেটা সুন্দর না? জানি না, বিয়ে শাদী হয়ে গেছে, এখন কি আর আগের মতো ছেলেদের দিকে তাকানোর সুযোগ আছে? থাক, তোর তাকানো লাগবে না, চল ভিতরে। রেস্টুরেন্টে বন্ধুদের আড্ডা থেকে অর্ষা আহনাফে ভীষণ মিস করছে। একটু পর পরই সুযোগ পেলে হোয়াটসঅ্যাপ চেক করছে, কিন্তু আহনাফের কোনো খবরই নেই। ঘন্টা দুয়েক বাইরে ঘুরে ফিরে সবাই বাড়ি ফিরে যায়। আর থাকবে না পেরে অর্ষা নিজে আহনাফকে কল করে। রিং হয় কিন্তু রিসিভ হয় না। পরপর ৩ বার কল করেও কোনো রেসপন্স পাওয়া গেল না। অভিমানের পাল্লা তরতর করে বাড়তে থাকে। দু চোখে জমা হয় অশ্রুকণা। সেই মেসেজ পাঠায়, বিরক্ত করার জন্য সরি। মেসেজ ডেলিভারি হয় কিন্তু সিন করে না। রাগে অনলাইন থেকে বেরিয়ে যায় অর্ষা। ১৫ কি ২০ মিনিট পর অনলাইনে গিয়ে আহনাফ রিপ্লাই পায়, সরি, একটু বিজি আছে। অর্ষা এবার কিছুই লিখল না, মেসেজ সিন করে দেখে নিল। যে ব্যক্তি রাগ অভিমান বোঝে না, শুধু নিজের ব্যস্ততাকেই শো করে, তাকে নিজের অনুভূতি কষ্টগুলো জানিয়ে কোনো লাভ নেই। কিছুক্ষণ বাদে আবার আহনাফ মেসেজ আসে, কি করছো? অর্ষা রিপ্লাই করে, কিছু না। ফ্রি আছো? হুম। কল দিচ্ছি, কথা বলতে পারবো না। কেন? এমনিতেই। আহনাফ উত্তর না দিয়ে কল করে। অভিমান এখন কিছুটা রাগে পরিণত হয়েছে, তাই সে ফোন ধরল না। দুবার কল করার পরও
যখন অর্ষা ফোন রিসিভ করলো না তখন আহনাব মেসেজ দিল, কি হয়েছে, এমন করছো কেন? বললাম তো এখন কথা বলতে পারবো না। একটু আগে তাহলে কেন ফোন করেছিলে? তখন কথা বলতে ইচ্ছে হয়েছিল তাই। এখন কথা বলতে ইচ্ছে করছে না। আহনাব মেসেজটা সিন করে রেখে দিল। এতে অর্ষার মেজাজ আরো বেশি খারাপ হয়ে যায়। মেসেজের উত্তর দিতে না পারলো সিন করে রাখার কি দরকার। বিরক্ত হয়ে অর্ষা ইউটিউবে চলে যায়। কিছুক্ষণ পর আহনাবের রিপ্লাই আসে, একটা গান ভিডিও পাঠিয়েছি। ভিডিওটা অন করো অর্ষা। ঠিক এমন এভাবে তুমি থেকে যাও স্বভাবে। রাগ অভিমানের বদলে অর্ষার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। রিপ্লাই না পেয়ে আহনাব লিখে, কি হলো, কি হবে? কথা তো বলছো না, এখন ফ্রি আছি, কল দাও। এরপর সে নিজেই কল করে। অর্ষা ফোন রিসিভ করে না। সে একটু বুঝুক কেমন লাগে। কল কেটে দিয়ে অর্ষা লিখে, বারবার ফোন কেন করছেন, কি চান? আহনাব এবারও একটা গান ভিডিও পাঠ। চলো বলে ফেলি, কথা কথা কলি। লাইনগুলো পড়লে কপিরাইট চলে আসবে। অবশ্যই আপনি আপনার নিজ দায়িত্বে পড়বেন। গল্পের অংশটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আপনার মূল্যবান মতামতটি জানাবেন।